ওহ, বৃষ্টিটা ভালোই হয়েছে দুপুর থেকে। এই যে দুপুরে বৃষ্টিটা শুরু হয়েছে, ঝিরিঝিরি করে এখনো বৃষ্টি হয়েই চলেছে। যে গরম পড়েছিল, বৃষ্টিটা হওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে। কি অগ্নিবোদা, কোথায় যাচ্ছ এই বৃষ্টি রাতে? এই তো বন্ধুর বাড়ি থেকে এলাম, এখন বাড়ি যাচ্ছি। আজ আসবে না দোকানে? আরে অগ্নিবোদা, এসো, বৃষ্টির রাতে একটু চা খেয়ে যাও। দাঁড়াও, আসছি। হ্যাঁ হারুদা, চাটা একটু কড়া করেই করো। যে বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা ঠান্ডার মধ্যে ভালোই লাগবে কড়া করে। দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, দিন গিয়ে রাত হয়ে গেল, এখনো ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। এই বৃষ্টির রাতে চায়ের সঙ্গে একটা ভূতের গল্প হয়েই যাক অগ্নিবোদা। হ্যাঁ, সে না হয় হবে। আচ্ছা জগাইদা, চায়ের সাথে একটু পেঁয়াজি হবে নাকি? হ্যাঁ জগাইদা, অগ্নিবোদার আবদার কিন্তু রাখতেই হবে। না অগ্নিবোদা, শুরু করো। সময়টা ছিল 2007 সাল। আমি আমার ভাই একদিন আমাদের পুরনো গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওনা দিই। ট্রেন থেকে নেমেই আমরা বাড়ির উদ্দেশ্যে যাই। আচ্ছা দাদা, অনেক দিন হলো আমরা এই দাদু বাড়ি আসা হয় না। বাড়িঘর সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ রে, আমিও তো সেটাই ভাবছি। দাদু মারা যাওয়ার পর থেকে আমাদের আর এই বাড়িতে আসাই হয়নি। তাও 10-11 বছর তো হয়েই গেল। আচ্ছা, হারু কাকা সব কিছু ঠিক মতো দেখভাল করতে পারছে তো? দাদুর তো খুব কাছের মানুষ ছিল। চল না আগে বাড়ি তো যাই, বাড়ি গেলেই সব দেখা যাবে। আমাদের দুজনের মধ্যে এই কথা হতে হতেই আমরা বাড়ি পৌঁছালাম। দেখলাম হারু কাকা বাড়ির সামনে যেন আমাদেরই অপেক্ষাতে দাঁড়িয়ে আছে। যদিও হারু কাকাকে আমি আগে থেকেই চিঠি লিখে সব জানিয়ে দিয়েছিলাম। আরে দাদা বুড়া, তোমরা আইসো, আসো আসো। তোমাদের ছাড়া ঘর খান কেমন ফাঁকা ফাঁকা লাগে। হারু কাকা, কেমন আছো গো বলো? হ্যাঁ, আমি ভালোই আছি। চলো ঘরে চলো। তোমরা এত দূর থেকে আইসো, ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, তারপর কথা হবে খান। হারু কাকা আমাদের ওই গ্রামের জমি জমাট সব কিছু এখন একাই দেখাশোনা করে। এই যে এইটা তোমাগো ঘর। তোমরা হাত পা ধুইয়া বিশ্রাম করে নাও, আমি খাবার দিয়া যাইতাছি। আচ্ছা হারু কাকা, আমাদের ঘরের পেছনে ওই পুকুরটা আছে এখনো? হ্যাঁ, আছে তো। আর ওই সামনের দিকের নীলচর নামে একটা শ্মশানও তো ছিল মনে হয়। তোমাগো একখান কথা কই, রাতের দিকে শ্মশানের ধারে কাছে একদম যাইও না। না না, শ্মশানে কি আর যাব, আর গেলেই বা কি হবে? ওই শ্মশানটা আজ অনেক দিন হইয়া গেছে, পুরাপুরি বন্ধ। ওখানে এখন কেউই যায় না। কেন গো কাকু, কি হয়েছে ওই শ্মশানে? ওই শ্মশানে ভূতের প্রভাব আছে। তাই তো কইতাছি, আমাবস্যা রাতে তো গ্রামে আর কেউ বাড়ি থেকেই বের হয় না। বাইরে বেরোলেই তার মৃতদেহ ওই শ্মশানের সামনে পাওয়া যায়। আজকের দিনেও এসব ভূত টুত বিশ্বাস করো কাকু তোমরা? এ ভূত টুত বলে কিছু হয় না। তা তোমরা যতই হাসো, আমি বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো বিশ্বাস করি। না দাদা, কথাটা সত্যি হতে পারে। তুই যতই হেসে উড়িয়ে দিস না কেন, আমার মনে হচ্ছে সত্যি বলছে হারু কাকা। আচ্ছা, আমি যাই, তোমাদের খাবারটা আনে দিই। বেলা তো প্রায় পড়েই এলো। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করে আজ একটু তাড়াতাড়ি ঘুম দিই, খুব টায়ার্ড লাগছে। আমরা দুজনেই খাওয়া দাওয়া করে তখন ঘুমিয়ে পড়ছি। রাত তখন বাজে 1:30। হঠাৎ ভাই ঘুমের মধ্যেই চেঁচিয়ে উঠল, বাঁচাও 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 বাঁচাও, মেরে ফেললো মেরে ফেললো! ভাই, এ ভাই, কি হয়েছে রে তোর? ওঠ ওঠ ওঠ, চোখ খোল তুই। হ্যাঁ দাদা, আমি বেঁচে আছি। হ্যাঁ, তুই বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলি কেন? আর কি বলবো, কি ভয়ানক স্বপ্ন দেখলাম গো। দেখি যে আমি রাতে একটু ঘরের বাইরে গেছি, তখনই দেখি একটা কালো ছায়া আমার দিকে করাতে আসছে। তাই আমি বাঁচাও বাঁচাও করে চেঁচাতে থাকি। তাই নাকি? এই জন্যই এত জোরে জোরে চিৎকার করছিলি? ঠিক আছে, চল শুয়ে পড়, আমি আছি তো পাশে। পরের দিন সকালে আমার আর ভাইয়ের মধ্যে কথা হতে থাকে। তখনই হারু কাকা
আমাদের ঘরে আসে। তখন আমি হারু কাকাকে কাল রাতে পলাশ যে চেঁচিয়ে উঠছিল সেই কথাটা জানাই। জানো হারুদা, কাল রাতে হঠাৎ করে পলাশ জোরে জোরে চেঁচাতে থাকে। হ্যাঁ, সে কি? আমি তো গভীর ঘুমে পড়িয়াছিলাম, যে আর কিছুই শুনতে পাই নাই। কেন বাবা পলাশ, কি হইয়াছিল? ঠিক আছে তো, নাকি কবিরাজ ডাকবো? আরে না না, কালো একটা ভূতের স্বপ্ন দেখছিল, তাই ওই ভয় পেয়েছিল হয়তো, সেই জন্যই চিৎকার করেছিল। ও সে কি, ভূত? বাবুরা, আজ কিন্তু তোমরা একটু সাবধানে থাইকো। আজ অমাবস্যার রাত। সে কি, আজই অমাবস্যা? আহা হারু কাকা, তুমি আমার ভাইটাকে মিছিমিছি ভয় পাওয়াচ্ছ। আরে ভূত টুত কিছু হয় না, আজকের দিনেও এসব বিশ্বাস করিস তুই? না বাবা, আমার কথা শোনো। আজ রাতের দিকে বাড়ির বাইরে একদম বের হইবা না। এই বলে হারু কাকা নিজের কাজে চলে গেল। দিন শেষ হয়ে রাত এলো। আমরা দুজনেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাত তখন বাজে 3টা। হঠাৎ করে কেউ দরজা ধাক্কাতে লাগলো। সেই আওয়াজ শুনে আমার ঘুম ভাঙে। আমি দেখলাম পলাশ গভীর ঘুমে আচ্ছন্ন। আমি নিজেই কিছুক্ষণ পরে দরজা খুলতে চাই। এই ঘুমন্ত রাতে কি যে দরজা ঠকঠক করছে। দরজা খুলে দেখি নির্ঝুম রাত, কেউ নেই। তারপরে কিছুক্ষণ পরে দেখি একটা কালো ছায়া এলো। আমার সাথে আয়, চলে আয় আমার সাথে। আমি আর কিছু না ভেবে তার পেছন পেছন যেতে থাকি। তখনই চারিদিকে শেয়াল কুকুর সেগুলো চেঁচাতে থাকে। পাশের ঘরে শেয়াল কুকুর চেঁচানোর আওয়াজ শুনে হারু কাকারও ঘুম ভেঙে যায়। এই গভীর রাতে কুকুরগুলো চিল্লাচ্ছে কেন? অমাবস্যার রাতে এরকম কুকুর শেয়াল চিল্লানো তো একদম ভালো না। তাহলে কি পলাশ আর অগ্নিবাবুর কিছু ক্ষতি হইল? যাই একবার দেখে আসি। হারু কাকা যখনই আমাদের ঘরে এলো, দেখলো আমাদের ঘরের দরজা খোলা, আর শুধু পলাশ বিছানায় শুয়ে আছে। পলাশ দাদাবাবু, পলাশ দাদাবাবু, উঠো, সর্বনাশ হইয়া গেছে, ওঠো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, কে কে? ও হারু কাকা, এত রাতে কি হয়েছে? আর দাদা কই? এই জন্যই তো বলছি পলাশ দাদাবাবু, সর্বনাশ হইয়া গেছে। আমি বলেছিলাম আজকে রাতে কোনো মতেই যেন ঘরের বাইরে না বেরোয়, তাও অগ্নিবাবু দাদাবাবু সেই ভুলটাই করলো। চলো তাড়াতাড়ি, দাদাবাবুকে খুঁজে বের করতেই হবে তাড়াতাড়ি। হারু কাকা আর পলাশ সেই রাতে আমাকে খুঁজতে বের। প্রথমেই তারা দুজনে পাশের পুকুরের সামনে এলো, কিন্তু সেখানেও আমার দেখা পেল না। তারপরে হারু কাকা আর পলাশ দুজনেই ঝোপঝাপ পেরিয়ে সেই পুরনো শ্মশানের সামনে আসে। সেখানে আমাকে দেখতে পায় এক কালো ছায়া জ্বলন্ত চিতার দিকে যেন আমায় ডাকছে। তখনই হারু কাকা ছুটে গিয়ে আমাকে জোরে ধাক্কা মারে। আমি মাটিতে পড়ে যাই। পড়ে গিয়ে আমি অজ্ঞান হয়ে সঙ্গে সঙ্গে সেই কালো ছায়াও হাওয়ায় মিলিয়ে যায়। তারপরে হারু কাকা আর পলাশ ওখান থেকে আমাকে ঘরে তুলে নিয়ে যায়। পরের দিন অনেক বেলায় আমার ঘুম ভাঙে। পলাশ আমার পাশেই বসেছিল, বুঝতে পারছিল না যে আমার কি হয়েছে। চোখ খুলি যখন, তখনই হারু কাকা চা নিয়ে আসে। গরম চা খেয়ে আমি কিছুটা সুস্থ অনুভব করি। আচ্ছা হারু কাকা, এই ভূতের রহস্য তো তুমি জানো, কি ইতিহাস আছে একটু বলো না। হ্যাঁ দাদাবাবু, জানি, সবই জানি। দেখতে দেখতে 3 কুড়ি বয়স তো পার করলাম। এই বংশের আটঘাট আমি সবই জানি। তাহলে বলো না একটু শুনি। প্রায় অনেক বছর আগের কথা। এই চৌধুরী বংশের রাজত্ব ছিল এই গ্রামে। আর আপনাদের দাদু শ্রী নারায়ণ চৌধুরী এই গ্রামের জমিদার ছিল। আপনাদের যে এত টাকা পয়সা দেখতেছেন না, এটার একটা জঘন্য এবং রহস্যময় ইতিহাস আছে। এই ঘটনাটাও সেই ইতিহাসের একটা অংশ। তোমাদের দাদু জোর কইরা গ্রামের লোকের কাছ থেকে জমি কায়রা নিত, আর কেউ যদি জমি না দিতে চায় তাকে শাস্তি দিত। ঠিক এমনই এক চাষি ছিল গদাই। গদাইয়ের কাছ থেকে জমি চেয়েছিল তোমাদের দাদু, কিন্তু গদাই সেই জমি দিতে চায় নাই। তাই একদিন অমাবস্যার রাতে গদাইকে সেই শ্মশান ঘাটে পুইরা মারে দেয়। এই ঘটনার প্রায় 1 মাস পর তোমার দাদুর ঘরের বাইরে একটা ভয়ঙ্কর আওয়াজ পাওয়া যায়। এই সকালবেলায় তোমার দাদুর মৃতদেহ সেই শ্মশান ঘাটে পড়ে থাকে। তাই তো বলেছিলাম যে অমাবস্যার রাতে কেউ যদি বাইরে ডাকে
তো বাইরে থেকে বেরোবা না, কারণ গদাই ঠিক করেছিল এই বংশের কাউকে জীবিত রাখবে না। এই সময় এই বংশে যারা যারা এখানে উপস্থিত ছিল তাদের সবাইকে একে একে অমাবস্যার রাতে মাইরা দেয় সে। এই কথা শুনে আমরা ভয় পেয়ে যাই। তারপর আমরা পরের দিন গ্রামের এক তান্ত্রিকের কাছে যাই। সেখানে গিয়ে আমরা তান্ত্রিককে সব কথা বলি, যাতে গদায়ের আত্মা শান্তি পায়। আচ্ছা ঠিক আছে, তোমরা আজ রাতে এসো, এক যজ্ঞ করতে হবে আজকে। রাতে আমরা দুজনেই সে যজ্ঞে। তান্ত্রিক যজ্ঞ শুরু করে। তারপর কিছুক্ষণ বাদে এক কালো ছায়া সেখানে এলো। এসব করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না এসব করে। ছাড়বো না আমি, এই বংশের কাউকে ছাড়বো না। তাই নাকি? ঠিক আছে। একটু পরেই দেখি যজ্ঞের সেই আগুন থেকে এক রশ্মি তার গায়ে লাগে, আর সে চিৎকার করতে থাকে। কি হচ্ছে সব? কি হচ্ছে সব আসতে? ছাড়বো না আমি কাউকে ছাড়বো না। গদায়ের আত্মা চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে যায়, আর গদায়ের আত্মা চিরতরে শান্তি পায়। আর পরের দিন সকালে আমি আর পলাশ দুজনেই গ্রামকে সেই ভূতের কবল থেকে উদ্ধার করে বাড়ির জন্য রওনা দিই। গদায়ের আত্মা শান্তি পেল, আর ভোলাপুর গ্রামও গদায়ের আত্মার আতঙ্ক থেকে মুক্তি পেল। গদায়ের সাথে আমাদের দাদু একটু ভুলই করেছিল, তাই সেই প্রায়শ্চিত্তটা করা আমাদের কর্তব্য। এই ছিল সেই আজকের গল্প। চলো ঠিক আছে, আজ বেরোই, অনেকটা রাত হয়ে এলো।